অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া। ব্যাংকক নমপেনের যৌথ বিবৃতি। দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি, বাস্তুচ্যুত প্রায় 10 লাখ। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে চুক্তির দ্বিতীয় ধাপে যেতে চায় ওয়াশিংটন। নেতানিয়াহুর আপত্তি বাধা বলছে গণমাধ্যম। তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে 30 মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর চীনের নিষেধাজ্ঞা। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি বেইজিংয়ের। এবং শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। 1,500-এর বেশি ফ্লাইট বাতিল, তুষারপাতে স্থবির নিউ ইয়র্ক, নিউ জার্সির জনজীবন। জরুরি অবস্থা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সীমান্তে টানা 20 দিনের সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তি অনুযায়ী ব্যাংকক নমপেনকে সব ধরনের অস্ত্র ব্যবহার, সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। দুই দেশের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দুই দেশের 10 লাখ মানুষ। চলতি বছর জুলাইয়ে প্রথম দফা সংঘাতে জড়ায় থাইল্যান্ড কম্বোডিয়া। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে চলতি মাসে শান্তি চুক্তি লঙ্ঘন করে ফের সংঘাতে জড়ায় ব্যাংকক নমপেন। অবশেষে 20 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হচ্ছে। কয়েক দফা আলোচনা শেষে স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড কম্বোডিয়া। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে সীমান্তের সব এলাকায় এই অস্ত্রবিরতি কার্যকর হবে। নতুন শান্তি চুক্তি অনুযায়ী থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সব ধরনের অস্ত্র ব্যবহার, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া সমঝোতা অনুযায়ী কোনো উস্কানিমূলক গোলাবর্ষণ, সেনা মোতায়েন করা যাবে না। বর্তমানে সেনারা যেখানে অবস্থান করছে সেখানেই থাকতে হবে। গেল 8 ডিসেম্বর নতুন করে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন উভয় দিকের প্রায় 10 লাখ বাসিন্দা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং কিয়েভের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শিগগিরই গাজার অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার গাজার যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আইডিএফ এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, জ্বালানি পাচারের অভিযোগে নৌবাহিনীর অভিযানে ট্যাঙ্কারটি আটক করা হয়। বিপ্লবী গার্ডে নৌবাহিনী ট্যাঙ্কারটিতে প্রায় 40 লাখ লিটার পাচারকৃত জ্বালানি বহনের প্রমাণ পেয়েছে। অভিযানে ট্যাঙ্কারটির 16 জন বিদেশি ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। তবে ক্রুদের জাতীয়তা কিংবা ট্যাঙ্কারটি কোন দেশের তা জানা যায়নি। এই অভিযানকে জ্বালানি পাচারকারীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছে দেশটি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের জেরে 30টি মার্কিন প্রতিষ্ঠান ও 10 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাড়তে থাকা চাপের মধ্যে এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। আগামী বছরের 19 মে এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির কথা রয়েছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সম্প্রতি দ্বীপটির কাছে $1,110 কোটি অস্ত্র বিক্রির মার্কিন অনুমোদন সেই আগুনে ঘি ঢালে। এর জেরে এবার বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুম্যান সিস্টেমস কর্পোরেশন, L3 হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং লার্জারাস এআই সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ঘোষণা অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোর চীনে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাইপেকে অস্ত্র দেওয়ার বিপজ্জনক চেষ্টা বন্ধে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে চীনের বাড়তে থাকা চাপের মধ্যেই এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে তাইওয়ানের সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। শুক্রবার প্রেসিডেন্ট লাইকে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। প্রক্রিয়া অনুযায়ী আগামী বছরের 19 মে আইনসভায় অভিশংসনের ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের আইডাহোয় পুলিশ স্টেশনে গুলি, পাল্টা গুলিতে হামলাকারী নিহত। নর্থ ক্যারোলাইনায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বন্দুক হামলা, আহত 2, একজন আটক। শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। একদিনেই বাতিল হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও প্রায় 7,000। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। 2 অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় 7,000 বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে 4 কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ 8 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে, যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই অবস্থায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ এই পূর্ব উপকূলীয় অঞ্চল এখন শুভ্র চাদরে ঢাকা। 2022 সালের পরে এত পরিমাণে তুষারপাত আর কখনো হয়নি, এটি যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস বলছে। এখন এই অঞ্চলের মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করবে সেটি দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বৃষ্টি শেষ হলেও এখনো কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গেল শুক্রবার 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলার ঘটনায় 2 জন নিহত ও পুলিশ সহ 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে এক শিশুর অভিভাবকত্ব হস্তান্তরের ঘটনায় পুলিশকে ডাকা হয়। এ সময় এক ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে গুলি চালানো শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। আহত হন 2 পুলিশ কর্মকর্তা। একই দিন আইডাহোর ওয়ালেস শহরে পুলিশ স্টেশনে ঢুকে এক সন্দেহভাজন গুলি চালানো শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে প্রাণ হারায় হামলাকারী। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত 18 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমা সহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি তুরস্ক, ফ্রান্স সহ নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা অভিযানে 5 জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, 25 ডিসেম্বর প্রদেশটির কোহলু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, এলাকায় সম্ভাব্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে অপারেশন চালানো হয়েছে। পাকিস্তানের মাটিতে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জাপানের শিজুওকা প্রদেশের মিশিমা শহরে একটি কারখানায় ছুরি হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ইয়োকোহামা রাবার কোম্পানির ওই কারখানার হামলার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা যায়।
জাপানের গণমাধ্যম জানায়, হামলার সময় এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করেন এবং এক ধরনের তরলও ছিটানো হয়। এ ঘটনায় এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। সংশ্লিষ্টরা বলছেন, মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না। মুর্শিদাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে, ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকেই এরই মধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। আর আমাদের নিজের টাকায় আমরা মসজিদ করছি, আমরা কারোর সাথে 10 টাকা চাইতে যাই। শুক্রবার দিন কিছু পয়সা দিয়েছিলাম, আজ কিছু ইট নিয়ে এসছি সঙ্গে করে, কিছু পয়সাও দিয়েছি। গত শুক্রবার লোক এসেছিল মোটামুটি 4 থেকে 5 লাখ হবে। আজকেও ধরুন যা লোক এসছে মোটামুটি 5-6 মধ্যে হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যে আল্লাহ যেন সুস্থভাবে সরলভাবে এই মসজিদটা আমাদের হয়। মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি শার্টও। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক একটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার 33 বছর পর চলতি মাসের 6 তারিখ বেলডাঙ্গার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিসেম্বরের 6 তারিখেই ঠিক আমি যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদের। সেই বাবরি মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু না হলেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন প্রতিদিন, যা প্রত্যেক দিনের রেকর্ড ভাঙছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দীর্ঘ 7 বছরের শুনানি শেষে স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন আদালত। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অর্থ কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বহুল আলোচিত ওই মামলায় এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ক্ষমতার অপব্যবহারের 4টি প্রধান অভিযোগেই নাজিবকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে পুত্রজায়ার প্যালেস অফ জাস্টিস এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ তার রায়ে জানান, নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল থেকে 230 কোটি রিঙ্গিত আত্মসাতের জন্য নিজের পদের অপব্যবহার করেছেন। নাজিবের পক্ষ থেকে এই অর্থকে সৌদির অনুদান এবং নিজেকে পালাতক ব্যবসায়ী জলুর প্রতারণার শিকার দাবি করা হলেও আদালত তা প্রত্যাখ্যান করেন। 2015 সালে এই অর্থ কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে এলে মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড় দেখা দেয়, যার জেরে 2018 সালে পতন ঘটে নাজিবের দীর্ঘ শাসনের। নতুন এই রায়কে দেশটির দুর্নীতি বিরোধী লড়াইয়ের বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া। ব্যাংকক নমপেনের যৌথ বিবৃতি। দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি, বাস্তুচ্যুত প্রায় 10 লাখ। এবং গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে চুক্তির দ্বিতীয় ধাপে যেতে চায় ওয়াশিংটন। নেতানিয়াহুর আপত্তি বাধা, বলছে গণমাধ্যম। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।